আমার স্ক্রিন দেখতে পারতেছেন? জি স্যার, দেখতেছি। দেখেন, এইখানে হচ্ছে আমরা ঈদের আগে এই যে প্রিকশন ওয়াইল প্লেসিং কংক্রিট এই পর্যন্ত দেখছিলাম ঈদের আগে, যে কংক্রিট যখন আমরা কাস্টিং করব তখন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, ফ্রেশলি লেট কংক্রিটের উপর হাঁটা যাবে না, মানে বৃষ্টির মধ্যে কাস্টিং বা ঢালাই করা যাবে না, এরকম অনেকগুলা মানে প্রিকশন ছিল। আজকে আমরা দেখতেছি হচ্ছে এখান থেকে যে কম্প্যাকশন অফ কংক্রিট, যে আচ্ছা কম্প্যাকশন কি জিনিস, কনসোলিডেশন মানে হচ্ছে ঘনীভূত করা অফ প্লাস্টিক কংক্রিট ইজ টার্মড অ্যাজ কম্প্যাকশন অফ কংক্রিট। মানে যে কংক্রিটটা প্লাস্টিক, এটা কিন্তু এখনো হার্ডেন্ড হয় নাই, মানে শক্ত হওয়া শুরু করে নাই, বা সেমি সলিড মানে অর্ধ শক্ত না বা ফুললি শক্ত না, এটা হচ্ছে কি এখনো লিকুইড অবস্থাতেই আছে, কিন্তু এটা একটা প্লাস্টিক অবস্থা। মানে এটাকে আপনি কোনো জায়গায় রাখলে সেই পাত্রের আকারই ধারণ করবে, কিন্তু সে তার আগের অবস্থায় আবার ফিরে আসতে পারবে না। এই প্লাস্টিক কনক্রিটটাকে মানে এটার মধ্য থেকে ভয়েড কমায় ফেলা, বা এটাকে হচ্ছে কি মানে একটা মানে কি বলবো ঘনীভূত করার যে প্রসেসটা বা ঘনীভূত করার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে কম্প্যাকশন। ঠিক আছে, এই প্রসেস আসলে আমরা কি করি, ইন দিস প্রসেস ইফোর্টস আর অনলি ডিরেক্টেড টু রিডিউস দ্য ভয়েডস ইন দ্য কংক্রিট। মানে এই কম্প্যাকশন করার মেইন উদ্দেশ্য হচ্ছে কংক্রিটের মধ্যে যদি ভয়েড থাকে ওই ভয়েডটাকে যতটুকু সম্ভব রিডিউস করে কমায় ফেলা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে কম্প্যাকশন অফ কংক্রিট ক্যান বি ডান আইদার ম্যানুয়ালি অর মেকানিক্যালি। মানে কংক্রিটের কম্প্যাকশন, একটা কংক্রিটের মধ্যে আপনি যে ভয়েড কমাবেন, এই ভয়েড কমানোর জন্য আপনি চাইলে ম্যানুয়াল প্রসেসও ব্যবহার করতে পারেন, অথবা মেকানিক্যাল বা প্রসেস বা যন্ত্রের সাহায্যে আপনি কম্প্যাকশন করতে পারেন। আমরা প্রথমেই দেখবো যে ম্যানুয়াল কম্প্যাকশন বা হ্যান্ড কম্প্যাকশন কি জিনিস। ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ স্টিল টেম্পিং রড অর টিম্বার স্ক্রিড। মানে হচ্ছে মনে করেন একটা পাত্রের মধ্যে আপনি এরকম অনেকগুলা কনক্রিট নিছেন, ঠিক আছে, এই হচ্ছে আপনার কনক্রিট, এই মনে করেন কনক্রিট আছে এখানে, এগুলো হচ্ছে মানে কোর্স এগ্রিগেট, তারপর ফাইন এগ্রিগেট, পানি টানি সব আছে। এখন আপনি যদি একটা চিকন রড নিয়ে কিছুক্ষণ এটার মধ্যে মানে কন্টিনিউয়াসলি বাড়ি দিতে থাকেন বা কন্টিনিউয়াসলি রডটার মধ্যে পুশ করতে থাকেন, তাইলে এটার মানে নাড়াচাড়া করার কারণে বা স্টিল মানে আমরা শরবত বানানোর সময় চামচ দিয়ে মানে কি করি না নাড়াই, নাড়াইলে হচ্ছে চিনি আর পানি একসাথে ভালো মতো মিশে যায়। আমি যদি এরকম একটা চিকন রড নিয়ে এই কংক্রিটটাকে খুব বেশি নাড়াইতে পারি অনেকবার, তাহলে কি এটা পুরো ভালো মতো মিশবে না, এটার মধ্যে ভয়েড কমে যাবে না? আমার কথা কি বুঝতেছেন? জি স্যার, জি। আপনারা কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবটা করছেন? না স্যার। করলে দেখবেন আপনারা সিলিন্ডার বানাবেন, এরকম কিছু সিলিন্ডারের মধ্যে আপনারা কনক্রিট ভরবেন, ভরে হচ্ছে 25 বার 3 লেয়ারে টেম্পিং করবেন। প্রথমে হচ্ছে এতটুকু ভরবেন, বইরা হচ্ছে গিয়ে 25 বার একটা মানে রড টেম্পিং রড আছে একটা, এরকম একটা চিকন রড আছে, রডটার একটা পার্টিকুলার ডায়ামিটার আছে, লেন্থ আছে, ওই রড দিয়ে হচ্ছে এটাকে 25 বার গুঁতা মারবেন। ঠিক আছে, মানে 25 বার এটার মধ্যে রডটা ঢুকাবেন, বাইর করবেন। আবার হচ্ছে কি আরেক লেয়ারে কনক্রিট ফিল আপ করবেন, আবার 25 বার টেম্পিং করবেন। আবার কি আবার থার্ড লেয়ারে মানে কনক্রিট ভরবেন, ভরে হচ্ছে আবার 25 বার টেম্পিং করবেন। এই টেম্পিং করলে কি হবে, এটার ভিতরে যে ভয়েড আছে ভয়েড গুলো একদম মিনিমাইজড হয়ে যাবে, একদম কমে যাবে। ঠিক আছে, এটা একদম কনসোলিডেটেড বা একটা কম্প্যাক্টেড অবস্থায় চলে আসবে। তো এটাই হচ্ছে আপনার কম্প্যাকশন। তো ম্যানুয়াল কম্প্যাকশন কি, যে আমরা রডের সাহায্যে বা স্ক্রিডের সাহায্যে, স্ক্রিড কি জিনিস, স্ক্রিড হচ্ছে এরকম দেখবেন যে ছাদ ঢালাই দেওয়ার সময় একটা এরকম কাঠের যন্ত্র দিয়ে ছাদের উপরে সার্ফেসটাকে সমান করে বা এরকম মানে বাড়ি দেয়, এটাকে আমাদের দেশের মিস্ত্রিদের ভাষায় বলে হচ্ছে বাত্তা দেয়া বা বাত্তা বলে। ঠিক আছে, কাঠের বাত্তা, পাট্টা মারা বলে, পাট্টা মারাও বলে। শুনছেন কখনো ওয়ার্ডটা? ওয়ার্ডটা কখনো মনে হয় শুনেন নাই, শুনছেন? শুনি নাই স্যার, কিন্তু দেখছি এগুলাতে একদম যদি মানে সাইটে কাজ সমান কর করা মানে হয়। যদি কখনো সাইটে যান যখন ছাদ ঢালাই হয়, তখন দেখবেন একটা কাঠের এরকম পাট্টা মানে কি বলবো একটা কাঠের টুকরা নিয়ে মানে আপনার মানে যারা রাজমিস্ত্রি তারা তারা তো হচ্ছে ছাদের উপরে কংক্রিট গুলা ঢেলে দিয়ে চলে গেল, তারপর আরেকজন কি করে সমান করে একটা এরকম মানে মানে কোদাল না, এটাকে কি বলবো, ওই ঘর মোছার কিছু লাঠি আছে না, যেটার মাথায় হচ্ছে ফোম লাগানো থাকে, ওই ঘর মোছার লাঠির মতো হচ্ছে আপনার একটা এরকম কাঠের মানে যন্ত্র থাকে, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে উপরে সার্ফেসটা সমান করে। তো সমান জি স্যার। করার পরও ভিতরে কিন্তু ভয়েড থেকে যায়, বাতাস থেকে যায়। এই ভয়েড গুলা রিমুভ করার জন্য একটা কাঠের মানে এরকম তক্তা নিয়ে একদম যতটুকু ঢালাই হয়েছে তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কাঠের এটা দিয়ে আস্তে আস্তে বাড়ি দেয়।
মানে দুইজন মিস্ত্রি দুই মাথায় ধরে আস্তে আস্তে বাড়ি দিতে দিতে সামনের দিকে যায়, এটাকে বললো হচ্ছে গিয়ে পাট্টা মারা, মানে আমাদের মিস্ত্রিদের ভাষায় বলে। তো যাই হোক এগুলা দেখবেন। তো এটা কি, এগুলো হচ্ছে ম্যানুয়াল কম্প্যাকশন, একটু স্প্লিট করা বা টেম্পিং রডের সাহায্যে টেম্পিং করা, ঠিক আছে, এগুলা হচ্ছে গিয়ে ম্যানুয়াল কম্প্যাকশন। তো এখানে কি বলছে দেখেন যে ন্যারো এন্ড ডিপ মেম্বার আর কম্প্যাক্টেড উইথ টেম্পিং রড, মানে একটা কলাম, চিন্তা করেন একটা কলাম, এই কলামের মধ্যে তো আপনি পাট্টা মারতে পারবেন না, কারণ এটা হচ্ছে গিয়া অনেক গভীর অবশ্যই, কারণ কলামটা তো এরকম অনেক লম্বা একটা জিনিস, এটার মধ্যে আপনি কনক্রিট ঢালছেন, এটার মধ্যে কি আপনি মিস্ত্রি ঢুকাই দিবেন কলামের মধ্যে পাট্টা মারার জন্য? মিস্ত্রি ঢুকাই দিতে পারবেন না। তো এই ন্যারো মানে যে জায়গাগুলো হচ্ছে চিকন বা মানে একটু ডিপ মানে গভীর, এই জায়গাগুলো টেম্পিং করার জন্য কি করতে হবে, টেম্পিং রড ইউজ করতে হবে, কারণ ওইখানে আপনি পৌঁছাইতে না পারলেও আপনি যদি একটা লম্বা টেম্পিং রড দিয়ে টেম্পিং করতে পারেন তাইলেই হবে। আর যে জায়গাগুলো হচ্ছে ফ্ল্যাট মানে সমতল, আহ এই ধরনের জায়গাগুলা থিন স্ল্যাব ফ্লোর, মানে যেগুলা মানে একটু চওড়া এবং সমতল জায়গা, এই ধরনের জায়গাগুলো টেম্পিং করার জন্য কি ব্যবহার করা হয়, স্ক্রিড বা ওই কাঠের তক্তা ব্যবহার করে। কথা বোঝা গেছে? জি স্যার। ম্যানুয়াল কম্প্যাকশন বা হ্যান্ড কম্প্যাকশন তো বুঝছেন, তাইলে বুঝছেন না? জি আরেকটা কোন ধরনের কম্প্যাকশন, মেকানিক্যাল কম্প্যাকশন হচ্ছে দেখবেন যে এরকম ছাদ ঢালাইয়ের পরে একজন লেবার হচ্ছে এরকম একটা ভাইব্রেটর বা একটা এরকম মোটরের সাহায্যে এরকম একটা নজল বা ভাইব্রেটর হচ্ছে কনক্রিটের মধ্যে দিয়ে দেয়। এই নজলটা মানে আমার মোটর তো চলতেছে, মোটর যেহেতু চলতেছে এই নজলটা হচ্ছে ভাইব্রেট করে, এটা যখন ভাইব্রেট করে সে কিন্তু কন্টিনিউয়াসলি এই কনক্রিট যেটা আছে এটাকে একটা ধাক্কার মধ্যে রাখে বা একটা মানে কম্পনের মধ্যে রাখে। তো এই কনক্রিটটা তখন কন্টিনিউয়াস এই ভাইব্রেশনের কারণে এটার ভয়েড গুলো মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে, আমরা নর্মালি এই মানে বড় বড় ছাদগুলো ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু এই মানে পাটটাও দেয়, বাট এই ভাইব্রেটরও ইউজ করে যেন একদম ভয়েড গুলা মিনিমাইজ করা যায়। তো vibrators produce vibration which when transmitted to plastic concrete make it flow and effect compaction। মানে এই যে প্লাস্টিক কনক্রিট যেটা আছে এই ভাইব্রেশন করার কারণে এটা কিন্তু ফ্লো করে, এটা হচ্ছে এই প্লাস্টিক কনক্রিটটা ভাইব্রেট করার কারণে ফ্লোয়েবল কনক্রিটে কনভার্ট হয়, যেটা হচ্ছে সামনের দিকে ফ্লো করতে পারবে। তো এই ফ্লোয়েবল কনক্রিটে কনভার্ট হওয়ার কারণে কনক্রিটের মধ্যে যে ভয়েড টয়েড গুলো আছে ভয়েড টয়েড গুলো একটু মিনিমাইজ হয়ে যায়। এতটুকু বোঝা গেছে? তাহলে হ্যান্ড কম্প্যাকশন কি জিনিস, মেকানিক্যাল কম্প্যাকশন কি জিনিস বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে ফিনিশিং অফ কনক্রিট। কনক্রিটের ফিনিশিং মানে কি? ফিনিশিং মিন্স গিভিং ডিজায়ার্ড স্মুথনেস টু দ্য সারফেস অফ কম্প্যাক্টেড কনক্রিট। আমরা যে কনক্রিটটা দিয়ে আমাদের বিম বা কলাম বা স্ল্যাব ঢালাই দিচ্ছি, এটার সারফেসটা কিন্তু স্মুথ থাকবে না, কারণ এটা তো কনক্রিটের সারফেস। তো মিস্ত্রিরা কি করে, মিস্ত্রিরা দেখবেন একটা এরকম মানে ট্রয়াল বা এটার বল হচ্ছে কুন্নি, বলে কুন্নি, এরকম চামচের মতো দেখছেন তাদের হাতে কখনো? জি স্যার, কোনোই। এরকম একটা কুন্নি দিয়ে হচ্ছে ঘষে ঘষে বা এটার সাহায্য হচ্ছে কংক্রিটের সারফেসটাকে সমান করে বা ফিনিশিং দেয়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ফিনিশিং অফ কনক্রিট। ফিনিশিং হচ্ছে দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে স্ক্রিড, ওই যে বললাম পাট্টা, ওই যে ঘর মোছার লাঠির মতো হচ্ছে একটা এরকম লাঠি দিয়ে ছাদের মাথাটা দেখবেন এক মাথা থেকে আরেক মাথায় এরকম সমান করে। আরেকটা হচ্ছে ফ্লোটিং আর ট্রোয়েলিং, মানে বড় সারফেস হইলে ছাদের মতো যদি বড় সারফেস হয় তাহলে এরকম স্ক্রিডিং এর সাহায্যে ফিনিশিং দিতে হবে, আর যদি ছোট সারফেস বা বিম বা কলাম হয় তাহলে তো এরকম বড় মানে ঘর মোছার লাঠির মতো লাঠি দিয়ে আপনি ফিনিশিং দিতে পারবেন না, সেই ক্ষেত্রে মিস্ত্রিরা এরকম ট্রোয়েল বা কুন্নি দিয়ে হচ্ছে গিয়ে ঘষে ঘষে এটার একটা ফিনিশিং দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে কিউরিং অফ কনক্রিট। কিউরিং কি জিনিস মনে আছে? বলছিলাম যে কিউরিং হচ্ছে কনক্রিটটাকে পানির মধ্যে চুবায় রাখা বা কনক্রিটটাকে মানে ভিজা রাখা, যেন কনক্রিটের মধ্যে ময়েশ্চারের পরিমাণ না কমে যায়। কিউরিং ইজ দ্য অপারেশন বাই হুইচ ময়েস্ট বা ময়েশ্চার কন্ডিশন আর মেইনটেইনড অন ফিনিশড কনক্রিট সারফেস। মানে যেই কনক্রিট সারফেসটাতে মিস্ত্রিরা ফিনিশিং এর কাজ শেষ করে ফেলছে, এই কনক্রিট সারফেসটাতে সবসময় ময়েস্ট বা ভিজা রাখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে কনক্রিট আর মানে কনক্রিটের কিউরিং বলে। ঠিক আছে, এটা কেন করব? টু প্রমোট কন্টিনিউড হাইড্রেশন অফ সিমেন্ট। কারণ আমি যদি কিউরিং না করি, এই যে আমি কনক্রিটটা ঢালাই দিছি, এই ঢালাই দেয়া মনে করেন একটা বিম ঢালাই দিছি, এই বিমের মধ্যে কিছু সিমেন্ট
আনহাইড্রেটেড মানে হাইড্রেশন রিঅ্যাকশন না করেই বসে থাকবে। তো সে যদি হাইড্রেশন রিঅ্যাকশন করতে হলে কি লাগবে, তার পানি লাগবে। সে যদি পানি না পায় তাহলে তো সে হাইড্রেশন রিঅ্যাকশন করবে না। আর সে যদি হাইড্রেশন রিঅ্যাকশন না করে তাহলে কনক্রিট তার মানে হাইয়েস্ট স্ট্রেংথটা, বা মনে করেন যে আমি কনক্রিটটা ডিজাইন করছি 4000 পিএসআই লোড নেওয়ার জন্য, সে কিন্তু 4000 পিএসআই লোড বা তার ম্যাক্সিমাম বা আলটিমেট স্ট্রেংথ সে অ্যাচিভ করতে পারবে না যদি ওই কনক্রিটের মধ্যে মানে পুরা সিমেন্টটুকু হাইড্রেশন রিঅ্যাকশন না করে। আমি যদি এনশিওর করতে চাই যে আমার পুরা সিমেন্টটুকুই হাইড্রেটেড হবে বা হাইড্রেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে, তাইলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সবসময় এই মানে কনক্রিটের সারফেসটাকে ভিজায় রাখতে হবে, যেন তার পানির দরকার হইলেই সে ওইখান থেকে পানি অ্যাবজর্ব করতে পারে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো যে মানে কিউরিং এর ইম্পর্টেন্স বা গুরুত্ব কি আসলে। ইফ প্রপার কিউরিং ইজ নট ডান, complete hydration of cement will not take place and concrete will not acquire its full intended strength. একটু আগে যে কথাটা বাংলায় বললাম এই কথাটা ইংলিশে বলছে যে যদি আমরা মানে কিউরিং না করি তাহলে সবটুকু সিমেন্ট হাইড্রেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না, এবং কনক্রিট তার যে মানে ইনটেন্ডেড মানে যেই জন্য তাকে বানানো হয়েছে, যতটুকু স্ট্রেংথ নেওয়ার জন্য কনক্রিটটাকে আপনি বানাইছেন অতটুকু স্ট্রেংথ সে আসলে নিতে পারবে না, কারণ তার পুরা হাইড্রেশন রিঅ্যাকশন তো অ্যাচিভড হয় নাই। আচ্ছা, তারপর দেখেন যে শ্রিঙ্কেজ উইল ডেভেলপ ইন দ্য কনক্রিট উইদাউট প্রপার কিউরিং। দেখেন একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমার কনক্রিটের মধ্যে কি আছে বলেন তো? কনক্রিটের মধ্যে কি আছে কেউ একজন বলেন। স্যার কোর্স ক্রিকেট আছে, ফাইন ক্রিকেট আছে, পানি আছে, সিমেন্ট আছে। এই হ্যাঁ, সকলগুলো কনক্রিটের মধ্যে মিক্সড হচ্ছে করেই তো কোর্স উৎপাদন। এগ্রিগেট আছে, তারপর হচ্ছে গিয়া মনে করেন যে বালি আছে, ফাইন এগ্রিগেট, এরকম এরকম বালি আছে, দেন পানি আছে। সিমেন্ট নাই? আছে, সিমেন্টও আছে। সিমেন্টও আছে। এই যে মনে করেন এই অ্যাশ কালার দিয়ে হচ্ছে সিমেন্ট বুঝাইলাম, এগুলো সিমেন্ট, এগুলো মনে করেন সিমেন্ট। আর কি আছে? ওয়াটার। এই ভয়েড মানে এই এগ্রিগেট গুলার ভয়েড গুলার মাঝখানে এয়ার আর ওয়াটার আছে, মানে বাতাস আর পানি আছে কিছু পরিমাণ। এই নীলগুলা মনে করেন পানি, ভয়েডের মধ্যে পানি আছে। জি এখন স্যার। আমি কি বলছি যে আমার নরমালি সিমেন্ট কিন্তু পুরোটা হাইড্রেটেড হয় না, কিছুটা সিমেন্ট এই ভিতরের সিমেন্ট গুলা কি মনে করেন আনহাইড্রেটেড আছে। তো সে যখন তার হাইড্রেশন করা লাগবে তার কি দরকার? তার পানির দরকার। সে যদি মানে কিউরিং করার কারণে চারপাশে পানি পায় এই এক্সটেরিয়র সারফেসে, তাহলে ওইখান থেকে পানি নিয়ে হাইড্রেশন করলো। আপনি যদি কিউরিং না করেন, চারপাশ যদি ড্রাই থাকে, শুকনা থাকে, তাহলে কি হবে? সে হাইড্রেশন করার জন্য এই ভিতরে যে ভয়েড মানে ভয়েডের মধ্যে যে পানিগুলো আছে এখান থেকে পানি টান দিবে। তো এই পানিগুলো যদি হাইড্রেশন রিঅ্যাকশন করে শুকায় যায়, তাহলে এই ভয়েড গুলার মধ্যে কি আপনার এই ভয়েড গুলা ফিল আপ হওয়ার জন্য চারপাশ থেকে ফাইন এগ্রিগেট গুলা এই ভয়েডের মধ্যে এসে ঢুকবে, আলটিমেটলি কনক্রিটের ভলিউম কমে যাবে। ঠিক আছে? তা এই ভলিউম কমে যাওয়াটা কি? এটাই কি শ্রিঙ্কেজ না? জি স্যার। তাহলে শ্রিঙ্কেজ হবে। আচ্ছা, তারপরে সো এই শ্রিঙ্কেজ যদি আপনি অ্যাভয়েড করতে চান বা আপনি যদি চান যে শ্রিঙ্কেজ না হোক, তাহলে আপনাকে কি করতে হবে? কিউরিং করতে হবে। Curing also improves durability, permeability, and wear and weather resisting qualities. মানে কনক্রিটটা অনেক বেশি ডিউরেবল হবে, ওয়েদার রেজিস্ট করতে পারবে, মানে ওয়েদারিং ইফেক্ট, ঝড় বৃষ্টি এই ধরনের যে ওয়েদারিং ইফেক্ট গুলো আছে এগুলো ভালো যে ভালোভাবে প্রতিহত করতে পারবে যদি আপনি প্রপারলি কিউরিং করেন। এই হচ্ছে কিউরিং এর গুরুত্ব। এখন কিউরিং কিভাবে করব? কিউরিং করার বিভিন্ন মেথড আছে। প্রথমটা হচ্ছে শেডিং, মানে আপনি একটা চালা করে দিবেন। আপনি মনে করেন একটা বিম বা কলাম ঢালাই দিচ্ছেন, তার উপর আপনি একটা শেড করে দিবেন। আপনি একটা ছাদ ঢালাই দিচ্ছেন, ওই ছাদটার উপর আপনি একটা টিনের শেড দিয়ে দিবেন। শেড দিলে কি হবে? টু প্রিভেন্ট ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সারফেস। কনক্রিটের যে সারফেসটা আছে এটা থেকে পানি বাষ্পীভূত হয়ে উড়ে চলে যেতে পারবে না, কারণ এটা যদি সরাসরি সূর্যের আলোতে এক্সপোজ থাকে তাইলে বেশি ইভাপোরেট হবে, নাকি আপনি যদি একটা টিনের চাল করে দিলে সূর্যের আলোটাকে তার কাছে যাইতে না দেন তাইলে বেশি ইভাপোরেট হবে? কেমনে ইভাপোরেশন আপনি ঠেকাইতে পারবেন? যদি আপনি একটা শেড করে দেন বা একটা টিনের চাল দিয়ে দেন উপরে, তাহলে আপনি ইভাপোরেশন কমাইতে পারবেন। টু প্রোটেক্ট কনক্রিট সারফেস ফ্রম হিট, ডাইরেক্ট সান এন্ড উইন্ড, মানে সরাসরি বাতাসের এক্সপোজার বা সরাসরি সূর্যের আলোর এক্সপোজার থেকে যদি আপনি এটাকে মানে প্রিভেন্ট করতে পারেন একটা শেড ইউজ করে, তাইলেই কি তাহলে কিন্তু আপনি
স্যার কংক্রিটের শেডটা কি স্যার চারপাশে থাকবে স্যার নাকি স্যার উপরে শুধু থাকবে উপরে, সেটা শুধু স্যার? উপরে, শুধু উপরে, ঠিক আছে? ওকে তাহলে আপনি কি করতে পারতেছেন, মানে মানে কিছুটা আপনি কংক্রিটের সারফেসটাকে সবসময় ময়েস্ট বা ভিজা রাখতে পারতেছেন এই একটা শেড ইউজ করে। আচ্ছা, তারপর দেখেন যে সারফেস কভারিং। আপনি যদি মানে এই কংক্রিট একটা কলাম বানাইছেন, আপনি মনে করেন এই কলামটা যদি আপনি একটা চটের বস্তা দিয়ে ঢাইকা দেন, দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে পপুলার মেথড হচ্ছে কি এই সারফেস কভারিংটা। একটা চটের বস্তা দিয়ে যদি আপনি ঢাইকা দেন, বা আপনি একটা স্ল্যাব বানাইছেন, স্ল্যাবটা যদি আপনি চটের বস্তা দিয়ে ঢাইকা দেন, এবং ওই বস্তাটা যদি ভিজা থাকে, ভিজা ভিজা বস্তা, আপনি যদি একটু পর পর ওই বস্তাটার মধ্যে মানে পানি দেন, বা পাইপ দিয়ে পানি দিয়ে বস্তাটাকে ভিজায় দেন, তাহলে কি হবে, আপনার সব সময় ওই কলামের সারফেসটা কি থাকতেছে, ওয়েট বা ভিজা থাকতেছে, মানে সবসময় কিউরিং হচ্ছে তাইলে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং মানে ভালো উপায় আর কি, শর্টকাট উপায়। এটা কেমনে করে, উইথ হেজিন বা গানি ব্যাগ, মানে চটের বস্তা বা ছালা এরকম মানে কলামের গায়ে বা বিমের গায়ে পেঁচায় দেয়। সিমেন্টের বস্তা দিয়ে তো স্যার করে মনে সিমেন্টের হচ্ছে। বস্তা দিয়ে মানে কিউরিং করে না। সিমেন্টের বস্তা দিয়ে কিউরিং করলে আপনি ওরা পাটের বলেন বস্তা স্যার, পাটের। কাঠের বস্তা বা চটের বস্তা দিয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে স্প্রিংকলিং অফ ওয়াটার। ওয়াটার ইজ স্প্রিঙ্কেলড অন দ্য সারফেস ফ্রম টাইম টু টাইম, মানে পানি ছিটাই দেয়। ওই যে ডেঙ্গু মশার ওষুধ ছিটাইতে দেখছেন না, একটা মানে বড় স্প্রের মতো যন্ত্র দিয়ে, দেখছেন? জি স্যার। এরকম স্প্রে করার মেশিন দিয়ে পানি স্প্রে করে ছাদের উপরে, ঠিক আছে? মানে কিছুক্ষণ পর পর স্প্রে করলে যেটা হয়, কন্টিনিউয়াস কিউরিং এর মধ্যে থাকে। যদি আপনি এরকম চটের বস্তা বেচাইতে না চান, মানে আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি মানে মিস্ত্রি দিয়ে এরকম আহ, পানি ছিটাই দিতে পারেন, তাহলে আপনি পানি ছিটাবেন, সমস্যা নেই। আর যদি আপনার টাকা পয়সা বা বাজেট কম থাকে, তখন আপনি কম খরচে কিউরিং করতে চাইলে এই চটের বস্তা হচ্ছে বেস্ট। দিয়ে দিয়ে তো স্যার পাইপ দিয়েও তো মেবি স্যার পাইপ পানি দিয়েও দেয় দেয়। স্যার। এই চটের বস্তা দিয়ে মানে আপনার চটের বস্তাগুলো পেঁচানোর পরে পাইপ দিয়ে হচ্ছে গিয়া পানি দেয়। তারপর কি ওই চটের বস্তাটা যেহেতু সারাদিন মানে শুকাইতে সময় লাগে, যতক্ষণ এটা ভিজে মানে ভিজে থাকবে ততক্ষণ কিন্তু কিউরিং হচ্ছে। আমি নিজে হচ্ছে মানে আপনার আমার লাইফের প্রথম চাকরি ছিল হচ্ছে কক্সবাজারে একটা হাসপাতাল কনস্ট্রাকশন হচ্ছিল, এখানে আমি ছিলাম সাইট ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় 1.5 মাসের মতো। আমি নিজেও এরকম মানে পাইপ দিয়ে পানি দিছিলাম মিস্ত্রিদের সাথে, ঠিক আছে? যাই হোক, তো ওটা মানে গল্প বলার জন্য বললাম আর কি। পন্ডিং অফ ওয়াটার, এটা কি করে? এটা হচ্ছে আপনার ওয়াটার ইজ ফিল্ড ইন কিয়ারিস ফ্রম অন দ্য সারফেস বাই স্যান্ড অর মাড। পন্ডিং অফ ওয়াটারটা হচ্ছে আপনি ছাদের মধ্যে পুকুর বানাবেন। ছাদের মধ্যে আপনি কেমনে পুকুর বানাবেন বলেন তো? সিমেন্ট দিয়েছে। ছাদের মধ্যে সিমেন্ট দিয়ে দেখবেন যে এরকম ছাদের মানে ঢালাই দেওয়া ছাদের চারপাশে একটা এরকম বারের মতো তুলে দেয়, বা একটা ব্যারিকেড বানায় দেয়। ব্যারিকেড বানায় দিলে চারপাশে সিমেন্টের একটা ছোট ছোট্ট একটা অংশ, এরকম একটা লেয়ার বানাই দেয়, লেয়ার ওইটার মধ্যে বানায় যেন সবসময় পানিটা পানি গড়ায় থাকে, পড়ে যেতে না পারে, পানিটা আটকে থাকে, তাই না? সবসময় পানি জি থাকে। স্যার। হ্যাঁ। জি স্যার। এবং যখন কিউরিং শেষ হয়ে যায় তখন কি করে, একটা লাঠি দিয়ে বা লোঠায় একটা দেয়। জি স্যার। যদি গুতা দিয়ে সিমেন্টটা ভাঙা দেয়, ওই দিক জি দিয়ে পানিটা স্যার। পড়ে যায়। এটা দেখছেন একটা না? স্যার স্কোয়ার স্কোয়ার করে দেয় স্যার। স্কোয়ার 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 করে করে। দেয়, হ্যাঁ, ছাদের মধ্যে জি এরকম স্কোয়ার স্কোয়ার করে গ্রিড গ্রিড করে ওটার মধ্যে আটকে রাখে পানি। জি স্যার। এটাকে জি স্যার। বলা হচ্ছে পন্ডিং অফ ওয়াটার, ঠিক আছে? যে ওয়াটার ইজ ফিল্ড ইন কিয়ারিস, ওই যে স্কোয়ার স্কোয়ার বললেন, এগুলোকে বলা হচ্ছে কিয়ারি, এক একটা ভাগ ফর্ম ইন সারফেস বাই স্যান্ড অর মাড। মানে এটা বালি দিয়েও করতে পারেন, সিমেন্ট দিয়ে করতে পারেন, বা কাদা দিয়েও করে অনেকে। বাট নর্মালি মানে ভালো বা আমাদের বাংলাদেশে আমরা দেখি সিমেন্ট দিয়ে এরকম মানে আপনার জি ঘর স্যার। ঘর করে দেয়। আচ্ছা, ইউজড ফর কিউরিং হরাইজন্টাল সারফেস। আপনি আপনার যেই মেম্বার গুলো হরাইজন্টাল সমতল, ছাদ, তারপর হচ্ছে মনে করেন ছাদই হচ্ছে আমাদের ফ্ল্যাট মেম্বার, শুধুমাত্র এর ছাদের মতো মেম্বার গুলা কিউরিং করার জন্যই কিন্তু এই পন্ডিং অফ ওয়াটার করা যাবে। আপনি কি কলামের মধ্যে এমনি কিউরিং করতে পারবেন? কলামের মধ্যে আপনি পানি আটকে রাখতে না পারবেন স্যার। এরকম পন্ড না বানায়? স্যার। পারবেন না। না স্যার। বিমের মধ্যে পারবেন? পারবেন না। না স্যার। শুধুমাত্র যেগুলো হরাইজন্টাল সারফেস, ফ্ল্যাট সারফেস, ছাদের মতো, এগুলাতেই এই পন্ডিং অফ ওয়াটার মেথডটা ইউজ করা যাবে। আচ্ছা, এরপরে দেখেন যে মেমব্রেন কিউরিং। মেমব্রেন হচ্ছে কি, একটা আবরণ। আপনি মানে পানি সরতে দিবে না বা পানিকে আটকায় রাখবে এরকম কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনি আপনার কংক্রিটটাকে বা কংক্রিটের যে মেম্বারটা আপনি বানাইছেন বিম বা কলাম, এটার উপর আপনি একটা আবরণ বা লেয়ার দিতে পারেন, যে কংক্রিট সারফেস ইজ কভার্ড বাই ওয়াটারপ্রুফ মেমব্রেন দ্যাট প্রিভেন্টস ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম কংক্রিট। এটা হইতে পারে আলকাতরা, হইতে পারে মোম ওয়াক্স, মানে মোমের আবরণ বা আলকাতরার আবরণ বা প্লাস্টিক ফিল্ম, এরকম কোন একটা ধরনের মেমব্রেন বা মানে যেটা হচ্ছে পানিকে ইভাপোরেট হতে দিবে না কংক্রিটের সারফেস থেকে, এই ধরনের কিছু একটা দিয়ে আপনি কংক্রিটের
সারফেসটাকে হচ্ছে গিয়ে রং করে দিবেন বা পেইন্ট করে দিবেন। ওই যে বললাম আমি এক জায়গায় ছিলাম সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, ওইখানে দেখছিলাম আপনার মাটির নিচে যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটাকে ওয়াটারপ্রুফ করার জন্য, মানে এখানে তো আমরা এই কিউরিং করার জন্য মেমব্রেন ইউজ করতেছি কি, যেন ভিতর থেকে পানি বাইরে হতে না পারে। আর ওইখানে যেটা দেখছিলাম যেন বাইরে থেকে পানি কংক্রিটের ভিতরে ঢুকতে না পারে, ওই জন্য এটাকে ওয়াটারপ্রুফ বা সিলগালা করার জন্য এরকম বিটুমিন বা আলকাতরা দিয়ে রং করে। বুঝতে পারছেন? বোঝা গেছে কথা? জি স্যার। সর্বশেষ টাইপের কিউরিংটা হচ্ছে স্টিম কিউরিং, মানে বাষ্প দিয়ে কিউরিং করা হয়। যখন হচ্ছে আপনার মানে প্রিকাস্ট মেম্বার আর কাস্ট ইন সিটু কি জিনিস বলেন তো, বলতে পারবেন যে হোয়াট ইজ কাস্ট ইন সিটু আর হোয়াট ইজ প্রিকাস্ট? আপনারা যে ফোন ইউজ করেন, আপনাদের ফোনগুলো কি প্রিপেইড না পোস্টপেইড? প্রিপেড। আগে রিচার্জ করেন তারপর ইউজ করেন না? জি স্যার। আচ্ছা, তার মানে প্রিকাস্ট কথাটার মানে হচ্ছে আগে কাস্টিং হবে পরে এটা জায়গা মতো আসবে। আর কাস্ট ইন সিটু মানে হচ্ছে কি জায়গাতেই ঢালাই হবে। আমরা আমাদের চারপাশে যে বিম কলাম গুলা ঢালাই হইতে দেখি, এগুলো হচ্ছে কাস্ট ইন সিটু বা সাইটে ঢালাই হচ্ছে। আর প্রিকাস্ট মানে হচ্ছে ঢালাইটা আগে অন্য কোথাও হয়ে যাবে, তারপর এটাকে সাইডে নিয়ে আসা হবে, আইনা বসাই দিবে। ঢাকাতে বড় বড় ফ্লাইওভার গুলা বানানোর সময় খবরে পড়ছেন স্ল্যাব না যে, সিস্টেম স্যার মনে হয় স্যার, স্ল্যাব সিস্টেমের মতো নাকি স্যার? পেপারে কখনো পড়ছেন যে এরকম গার্ডার পরে মানুষজন মারা গেছে, এরকম পেপারে পড়ছেন হয়তো। তো এগুলাকে বলছে প্রিকাস্ট গার্ডার, মানে বিম কলাম গুলো আগের থেকে বানানো থাকে, বড় বড় সাইজের বিম কলাম, খালি আইনা জায়গায় বসায় দেয়, মানে টাইম কমানোর জন্য। তো এরকম প্রিকাস্ট মেম্বার যদি আপনি কিউরিং করতে যান, এটা তো অবশ্যই কোনো একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে বানানো হবে। ওইখানে হচ্ছে কম সময়ের মধ্যে হাইড্রেশন রিঅ্যাকশন করার জন্য বা কম সময়ে আপনার রিকোয়ার্ড ডিসটেন্সটা অ্যাচিভ করার জন্য স্টিম কিউরিং বা বাষ্প দিয়ে কিউরিং করে। ঠিক আছে, যে অ্যাডপ্টেড ইন দ্য কেস অফ প্রিকাস্ট মেম্বার, হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রড উইদিন ভেরি শর্ট টাইম, মানে খুব কম সময়ের মধ্যে কিউরিং শেষ করে ফেলতে পারে, এবং মানে খুব কম সময়ের মধ্যে সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন কমপ্লিট করে, মানে সিমেন্টের রিকোয়ার্ড স্ট্রেংথ বা মানে যেটা স্ট্রেংথ অ্যাচিভ করার কথা ওটা খুব কম সময়ে অ্যাচিভ করে ফেলতে পারে। এই এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের কিউরিং। আমাদের কনক্রিট আজকে শেষ, এতটুকুই ছিল কনক্রিট। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমাদের যদি কনক্রিট থেকে প্রশ্ন আসে হ্যাঁ, তাহলে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কিভাবে আসবে? what are the types of curing, but discuss about the methods of curing, তখন এই সবগুলো মেথডের নাম লেখা অল্প অল্প করে এখানে, যেরকম আপনি নিজের ভাষায় এগুলো পড়ে আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। আবার নিজের ভাষায় লিখতে গিয়ে আবার নিজে মানে বিজ্ঞানী হয়ে যায় না, এমন কিছু লেখেন না যেটা আসলে অপ্রাসঙ্গিক। মানে এখানে আমি যা বললাম যে কথাগুলো বাংলায় বলছি, আপনি এগুলাই আপনার মতো করে লিখেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট মানে বুঝতে পারলেই হইলো যে আপনি জিনিসটা বুঝা লিখছেন। আচ্ছা, এই তারপরে মানে আসতে পারে যে what are the importance of curing, তারপরে ডিসকাস অ্যাবাউট দি প্রসেস অফ মেকানিক্যাল কম্প্যাকশন এন্ড ম্যানুয়াল কম্প্যাকশন। ঠিক আছে, এইভাবে কোশ্চেন থাকবে। বুঝতে পারছেন? what precaution should be maintained during placing of concrete? বুঝতে পারছেন কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে? জি স্যার। এই, স্যার বলেন। আপনি স্যার ওই যে স্যার প্রিকাস্টিং স্যার বুঝাইলেন স্যার, ওটা স্যার আলাদা স্যার ইয়ে করে স্যার কিউরিং করে স্যার, মানে স্যার দিয়েছে, তারপর স্যার আলাদা আলাদা আইন নাকি স্যার ওটা স্যার বসায় স্যার নাকি? আলাদা আলাদা আয়না বসায় দেয়। তাহলে স্যার ওটা স্যার জয়েন্ট দেয় কিভাবে স্যার? কোনটা জয়েন দেয় কিভাবে? এই স্যার আলাদা মানে স্যার কলাম বিম যদি স্যার বানায় আইনা বসায় স্যার, তাহলে ওগুলো জোড়া হুম, দেয় কি আছে? বুঝতে পারছি। দাঁড়ান, শেয়ার করি স্ক্রিনটা আবার আপনার সাথে। আমার স্ক্রিন আবার দেখতেছেন? জি স্যার। মনে করেন একটা একটা ইয়া হবে মেট্রো রেলের জন্য, ঢাকাতে হচ্ছে গিয়া আপনার মেট্রো রেলের যে লাইন মানে বসাইতেছে, লাইনগুলা কেমনে এরকম আপনার বড় বড় কিছু পিলার আছে। জি স্যার। এই পিলার গুলা একটার পর একটা বসাইছে, তার উপর দিয়ে কি একটা স্ল্যাব বসাইছে না, বা স্ল্যাব ঢালাই দিছে বা স্ল্যাব বসাই দিছে। এই পিলার গুলার একটার সাথে কি আরেকটার কোনো কানেকশন আছে? না স্যার। এই পিলার গুলো তো জায়গা মতো খালি বসবে। এই পিলার গুলা মনে করেন যে যদি সাইডে মানে না বানায়, যদি একটা ফ্যাক্টরিতে বানায় এবং আইনা খালি জায়গা মতো বসায় দেয়,
তাইলেই তো আমার মানে কাজ শেষ। তারপর এই স্ল্যাবটা মনে করেন আইনা আমি জায়গা মতো বসাই দিলাম, তারপর নাট বল্টু দিয়ে আমি জোড়া লাগাইলাম। এগুলো হচ্ছে সাইডে বসাই দিয়ে অনেক সময় এরকম নাট বল্টু বা এরকম স্টিলের প্লেট দিয়েও জোড়া লাগায়। জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন মানে আজকে কি ম্যাথটা শুরু করব? ম্যাথটা করতে আমাদের মিনিমাম 2 ঘন্টা লাগবে। স্যার করি, অর্ধেকটা করি আজকে। অর্ধেকটা আজকে আসলে শেষ হবে না, আজকে জাস্ট কোশ্চেনটা একটু বুঝাই তাহলে শেষ করে দিব। জি স্যার, আজকে কোশ্চেনটা তাহলে বুঝাই দেন স্যার। কোশ্চেনটা বুঝাই দিই, পরে হচ্ছে ম্যাথটা করতে কি কি লাগবে এগুলো নিয়ে জি। কথা বলবো, নাইলে ওকে স্যার। পরের ক্লাসটা বেশি বড় হয়ে যাবে। আচ্ছা 2টা মিনিট একটু আমি কোশ্চেনটা একটু খুঁজে বাইর করি, কোশ্চেনটা কোথায় রাখছি। আপনার একটু মাথাটা রিফ্রেশ করেন, তারপর হচ্ছে আবার মানে ফুল মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটা কইরেন। কারণ আপনি চিন্তা করেন এই একটা ম্যাথ করলে আপনার পরীক্ষাতে অ্যাকসেপ্ট পাচ্ছেন, এর থেকে শর্টকাটে পরীক্ষাতে ভালো করার আর কোনো উপায় নেই আসলে। ম্যাথটা কোথায় স্যার রাখছি? ম্যাথটাতে কত মার্ক থাকবে? আপনাদের মানে যতগুলা কোশ্চেন থাকবে পরীক্ষাতে, মনে করেন পরীক্ষাতে যদি 6 সেট কোশ্চেন আনসার করতে হয়, আমার পার্ট থেকে 3 সেট, দীপ্ত স্যারের পার্ট থেকে 3 সেট, তাহলে আমরা হয়তো ফাইনাল পরীক্ষা নিব 50-এ বা 40-এ। মানে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে 70-এ, 70-এর মধ্যে দেখা যাবে যে 30% হচ্ছে ভাইবা হবে, আর 70% হচ্ছে মনে করেন রিটেন পরীক্ষা নিলাম। 70-এর মানে 70-এর মধ্যে দেখা গেল 30 মার্ক নিলাম হচ্ছে ভাইবা, আর 40 মার্ক নিলাম হচ্ছে রিটেন। তো 40 মার্কের যদি আপনার 6টা কোশ্চেন থাকে, যদি 5টা কোশ্চেন থাকে, মনে করেন 5 8 40, তো মনে করেন ম্যাথে থাকবে 8 মার্ক। কিন্তু ম্যাথটা কিন্তু মানে বেশ বিশাল বড় একটা ম্যাথ। আর যদি দেখি যে আপনাদের পরীক্ষার টাইম কম দিচ্ছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাইলে মনে করেন যে ম্যাথের একটা ছোট্ট অংশ দিব, পুরো ম্যাথ না দিয়ে মানে ম্যাথের একটা ছোট্ট পোর্শন দিব যেটার মধ্যে 8 মার্ক থাকবে বা 10 মার্ক থাকবে। ঠিক আছে, মার্ক জি নিয়ে স্যার। চিন্তা করেন না আপনারা। ম্যাথের নাম্বারটা একটু বাড়ান যায় না স্যার? না স্যার, ওইটাই ভাবতেছিলাম, কারণ যেহেতু 2 দিন লাগবে এই একটা ম্যাথটা শেষ করতে। স্যার একটু নাম্বারটা ম্যাথটা কিন্তু এমন না যে অনেক বড়, কিন্তু আমি নরমালি আস্তে আস্তে ম্যাথটা বুঝাবো দেখেই টাইম বেশি লাগবে। ও আচ্ছা আচ্ছা। এমন না যে ম্যাথটা খুব বেশি বড়। স্যার আমাদের তো মনে হয় থিওরি বেশি থাকবে না কোশ্চেনে, ম্যাথ হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে থিওরি বেশি থাকার চান্স আছে। আচ্ছা ম্যাথের কোশ্চেনটা কোথায় রাখছি, সমস্যা। আচ্ছা আমি মানে নরমালি কোশ্চেনটা আমার মনে আছে, আমি নরমালি একটু বাংলায় বুঝাই দিই তাইলে, যেহেতু মানে মনে আছে, বাকি যতটুকু মনে আছে ওটুকু বুঝাই দিই, বাকি জিনিসগুলো হচ্ছে যেদিন ম্যাথটা করবো ওই দিন বুঝাই দেবো। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা দেখেন, প্রথমেই দেখবেন যে মানে কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে যে প্রিপেয়ার এ কনক্রিট মিক্সচার ফর দি কাস্টিং অফ বিম বলা থাকতে পারে, কলাম বলা থাকতে পারে, স্ল্যাব বলা থাকতে পারে। মানে আপনাকে বলে দেওয়া থাকবে যে আপনি কি এই কংক্রিটটা ব্যবহার করে বিম ঢালাই দিবেন, নাকি কলাম ঢালাই দিবেন, নাকি স্ল্যাব ঢালাই দিবেন। তো কোশ্চেনে কি বলা আছে, মানে কোন ধরনের স্ট্রাকচার আপনি ঢালাই দিচ্ছেন, বিম না কলাম না স্ল্যাব, এটা একটু খেয়াল করতে হবে। কারণ এগুলোর উপর মানে বিমের জন্য কিছু কন্ডিশন চেঞ্জ হবে, কলামের জন্য কিছু মানে একটা জায়গায় কন্ডিশন চেঞ্জ হবে, স্ল্যাবের জন্য একটা জায়গায় কন্ডিশন চেঞ্জ হবে। কোশ্চেনটা পড়ে ফার্স্টে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনাকে কি ঢালাই দিতে বলছে, বিম ঢালাই দিতে বলছে, কলাম ঢালাই দিতে বলছে, নাকি স্ল্যাব ঢালাই দিতে বলছে। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা পড়ে আপনি দেখবেন যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু বলা আছে। কি বলা আছে? কম্প্রেসিভ স্ট্রেংথ। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কি জিনিস বলেন তো?
সে কতটুকু চাপ নিতে পারে, মানে কতটুকু চাপ সে সহ্য করতে ঠিক আছে? পারবে ভাঙার এই আগ চাপটা পর্যন্ত। হচ্ছে 28 দিনে। আমরা যখন কনক্রিট বানাই বা কনক্রিট দিয়ে কোনো কিছু ঢালাই দিই, আমরা জানি যে 7 দিনে সে তার মানে মোটামুটি 1/3 স্ট্রেংথ অ্যাচিভ করে, 14 দিনে গিয়ে স্ট্রেংথ আর একটু বাড়ে, এবং সে তার হাইয়েস্ট বা ম্যাক্সিমাম স্ট্রেংথটা অ্যাচিভ করে কত দিনে গিয়ে? 28 দিন স্যার। 28 দিনে। তো আমি মানে আমাকে হচ্ছে এই 28 দিন পরে কনক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ কত হওয়া লাগবে এই ভ্যালুটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এটাকে হচ্ছে সবসময় মনে রাখবেন যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথকে হচ্ছে ছোট হাতের এফ প্রাইম সি দিয়ে ডিনোট করে। কি দিয়ে ডিনোট করে? ছোট হাতের এফ প্রাইম সি। মানে ছোট হাতের এফ এই প্রাইম সি আপনাদের ইঞ্জিনিয়ারিং জীবনের যতদিন আপনারা মানে পড়ালেখা করতেছেন বা যতদিন কাজ করবেন ইঞ্জিনিয়ার হিসেবে, তো যেখানেই এই এফ প্রাইম সি দেখবেন, বুঝবেন এটা কি বলা আছে, কনক্রিটের 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু বলা আছে। ঠিক আছে? তো স্যার আমাদের কি প্রশ্নে এই 28 দিনেরটাই বলা থাকবে? যেটা বলা থাকবে এটা ধরে নেবেন যে এটা 28 দিনের ভ্যালু দেয়া আছে কোশ্চেনে। ঠিক আছে? বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এটার মান মনে করেন বলা আছে যে 4 মেগাপ্যাসকেল। ঠিক আছে? এটার মান দেয়া আছে 4 মেগাপ্যাসকেল। আচ্ছা, মেগাপ্যাসকেলকে আমরা নিউটন পার মিলিমিটার স্কয়ারও লিখতে পারি। ঠিক আছে? 4 মেগাপ্যাসকেল মানে হচ্ছে কি 4 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে যদি আপনার কাছে একটা কংক্রিটের ব্লক থাকে এরকম, এই কংক্রিটের ব্লকটার মধ্যে যদি আপনি আরেকটা ছোট্ট ব্লক চিন্তা করেন 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার, এটার এদিকেও 1 মিলিমিটার এদিকেও 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার জায়গায় আপনি কতটুকু বল প্রয়োগ করলে আপনার এই কংক্রিটের বড় ব্লকটা ভাঙবে? 4 নিউটন। কারণ কি, পার মিলিমিটার স্কয়ারে আপনাকে 4 নিউটন করে বল প্রয়োগ করতে হবে। কম্প্রেসিভ স্ট্রেংথ তো বলাই আছে যে আপনি যদি পার মিলিমিটার স্কয়ারে 4 নিউটন বল প্রয়োগ করেন তাহলে এটা ভাঙা যাবে। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। নরমালি আপনারা যখন মানে কাজ করবেন ভবিষ্যতে, তখন দেখবেন যে এই কম্প্রেসিভ স্ট্রেংথটা বেশিরভাগ জায়গায় মেগা প্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কয়ারেও দেয়া থাকতে পারে, অথবা কিছু দেয়া থাকতে পারে, পিএসআই তেও দেয়া থাকতে পারে। পিএসআই, পিএসআই মানে কি বলেন তো? পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। স্কয়ার ইঞ্চ। মানে যদি এই ব্লকটা 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার চিন্তা না করে আপনি চিন্তা করতেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাহলে এই 1 ইঞ্চি স্কয়ার জায়গায় কত পাউন্ড বল প্রয়োগ করলে আপনার এই সিলিন্ডারটা ভাঙবে বা এই ব্লকটা ভাঙবে? এটাই কি 4 পাউন্ড। পিএসআই, পাউন্ড পার স্কয়ার। 4 পাউন্ড না, মনে রাখবেন যে আপনার যদি মেগা প্যাসকেলে দেয়া থাকে, মেগা প্যাসকেল থেকে আপনি যদি নিতে চান পিএসআই তে, আপনি পিএসআই তে নিতে চান, তাহলে এই মেগা প্যাসকেলের যে ভ্যালুটা দেয়া আছে এটাকে 0.0068 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি ভ্যালুটা কিসে পেয়ে যাবেন? পিএসআই তে পেয়ে যাবেন। আর মনে করেন ভ্যালু দেয়া আছে পিএসআই তে, আপনার নেওয়া লাগবে কিসে? নেওয়া লাগবে হচ্ছে মেগা প্যাসকেলে, মানে ইউনিট কনভার্সন করা লাগবে মেগা প্যাসকেলে। তাহলে কত দিয়ে গুণ করবেন? 0.0068 দিয়ে গুণ করে দিবেন পিএসআই টাকে, তাহলে এটা মেগা প্যাসকেলে পেয়ে যাবেন। এটা কনভার্সন আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট ইউনিট কনভার্সন। এটা মনে রাখলেও সমস্যা নেই, মনে না রাখলেও সমস্যা নেই, কারণ এমনিতেও মানে সামনের দিনগুলোতে লাগবে, তখন অটোমেটিক নিজেরা শিখে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে মানে আপনার কম্প্রেসিভ স্ট্রেংথের একটা ভ্যালু দেয়া আছে, মনে করেন কত, 4 মেগাপ্যাসকেল একটা ভ্যালু কোশ্চেনের মধ্যে বলা আছে। ঠিক আছে? আচ্ছা, তো মানে এটাও খেয়াল রাখতে হবে যে আপনাকে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত মেগাপ্যাসকেল বলা আছে। এটা 4 না, এটা মনে করেন আরেকটু বেশি, এত কম না, 30 মেগাপ্যাসকেল বলা আছে। ঠিক আছে? 30 মেগাপ্যাসকেল। আচ্ছা, তো এই ভ্যালুটা মানে দেখবেন যে কোশ্চেনে কত দেয়া আছে, এরপরে খেয়াল করবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলা আছে। এটা মনে করেন দেয়া আছে 4 মেগাপ্যাসকেল। এখন আমাকে বলেন তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জিনিস? কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আপনি মনে করেন অনেকগুলা মানে এই যে কনক্রিটটা দিয়ে আপনার ঢালাই হয়েছে সাইটে, ওই কনক্রিটটা দিয়ে আপনি আপনার ল্যাবরেটরিতে অনেকগুলা সিলিন্ডার বানাইছেন, এরকম 15টা বা 30টা, আমি মানে 4-5টা আঁকি এখানে।
এগুলা মানে আপনি জানেন যে আপনার কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত হইতে হবে, এফএমসি কত হইতে হবে, কোশ্চেনে বলা আছে 28 দিন পরে। 30 মেগাপাস্কেল। আপনি 28 দিন পরে এই 5টা সিলিন্ডার মনে করেন ভাঙলেন, আপনি কি প্রত্যেকটার জন্য একদম এক্সাক্ট 30 মেগাপ্যাসকেলই লাগবে আপনার ভাঙতে? এটা কি সম্ভব কোনোদিন? না স্যার, সবগুলো ভাঙে আমি কোনোটা average ভাঙতে 29 মেগাপ্যাসকেল লাগবে, কোনোটা ভাঙতে 25 মেগাপ্যাসকেল, মানে এটার মধ্যে মনে করেন পানি একটু বেশি পড়ে গেছে বা এটা একটু মানে এটারে ঠিক মতো আপনি টেম্পিং করেন নাই। আপনি যখন সিলিন্ডারের মধ্যে কনক্রিট গুলা ভরছেন ঠিক মতো টেম্পিং করা হয় নাই, ভয়েড রয়ে গেছে, কনক্রিট দুর্বল, তাহলে 25 মেগাপ্যাসকেল ফোর্সে এটা ভেঙে গেল। আবার দেখা যাচ্ছে কোনোটা খুব ভালো মতো কাস্টিং হয়েছে, লাগবে 30 মেগাপ্যাসকেল, বাট এটা ভাঙতে আমার লাগছে 32 মেগাপ্যাসকেল, এটা এতই শক্ত। আবার কোনোটাতে লাগতে পারে 28 মেগাপ্যাসকেল, কোনোটাতে লাগতে পারে 27 মেগাপ্যাসকেল, মানে এক একটাতে এক এক রকম ভ্যালু লাগবে না ভাঙতে। জি স্যার। বাট আমার স্ট্যান্ডার্ড বা রিকোয়ার্ড ভ্যালু কত? 30 মেগাপাস্কেল। এই 30 মেগাপ্যাসকেল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বা রিকোয়ার্ড ভ্যালু। এই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে প্রত্যেকটা কতটুকু ডিফারেন্স আছে, এই ডিফারেন্স গুলা বের করে আপনি যদি এভারেজ করেন তাহলে আপনি যে ভ্যালুটা পাবেন এটাকেই বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে কতটুকু ডেভিয়েট করছে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে। বোঝা গেছে? তার মানে স্যার আমরা এখানে ডিফারেন্সটা নিব আগে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত বলা আছে? 4 মেগাপাস্কেল। তার মানে আপনি যদি একটা কনক্রিটের এরকম সিলিন্ডার বানায় 28 দিন পরে ভাঙেন, আপনার ডিজাইন ভ্যালু বা রিকোয়ার্ড ভ্যালু কত? 30 মেগাপ্যাসকেল, বাট আপনি দেখলেন যে 26 মেগাপ্যাসকেলেই ভেঙে গেছে, তাহলে কি আপনি মানে কনক্রিটটা ওকে ধরবেন নাকি নট ওকে ধরবেন? বলেন। ওকে ধরুন। ওকে ধরবেন কেন? কারণ আপনার যা লাগবে তার থেকে কত মেগাপ্যাসকেল কম আসছে? 4 মেগাপাস্কেল। আমার তো বলা আছে যে 4 মেগাপ্যাসকেল কম হইতে পারবে, কোনো সমস্যা নেই, তাই না? জি স্যার। আর যদি মনে করেন 34 মেগাপ্যাসকেল লাগছে তাইলেও তো ওকে, হুম। 4 মেগাপ্যাসকেল বেশি লাগছে ভাঙতে। আর যদি 35 মেগাপ্যাসকেল লাগে তাহলে কি নট ওকে? এটা তো আমার স্ট্যান্ডার্ড থেকে একটু বেশি হয়ে গেল না স্যার? কিন্তু এটা তো মানে বেশি আসছে, মানে আপনি অপচয় করছেন, কিন্তু আপনার রিকোয়ার্ড তো 30 মেগাপ্যাসকেল, তার থেকে তো কম আসে নাই। না। আপনার বাসায় মনে করেন আজকে 5 জন মেহমান আসবে, আপনার আম্মু যদি 5 প্লেটের জায়গায় 10 প্লেট রান্না করে, কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা 12 নেই। প্লেট রান্না করে, কোনো সমস্যা আছে? না 5 জন স্যার। তো খাইতে মেহমান তো খাইতে পারবে। হুম। অপচয় হচ্ছে, হয়তো খাবার নষ্ট হবে, ফালাই দেওয়া লাগবে, অপচয় হবে, কিন্তু মেহমান বুঝবে না যে আপনি মানে অপচয় করছেন কিনা। কিন্তু যদি 5 প্লেটের জায়গায় 3 প্লেট রান্না করা হয় খাবার, তাহলে কি হবে? তাহলে খাবার শর্ট হয়ে যাবে। মানে কম হইতে পারবে না, আমার এই যে 30 মেগাপ্যাসকেল লাগবে তার থেকে মানে 4 মেগাপ্যাসকেলের চাইতে বেশি কম হইতে পারবে না, কিন্তু বুঝছি। 4 মেগাপ্যাসকেলের চাইতে বেশি বেশি হইতে পারবে। বোঝা গেছে? জি। এটাকেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। আচ্ছা, এই ভ্যালুটাও দেখবেন যে কোশ্চেনে বলা থাকবে, তো আশা করি এটা দেখলেও মানে বুঝবেন যে এটা আসলে কি দেয়া আছে, এটা নিয়েও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আর কি দেয়া থাকবে কোশ্চেনে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম, কম্প্রেসিভ স্ট্রেংথ বললাম, স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস বলেন? আপেক্ষিক গুরুত্ব স্যার। এটা কি জিনিস? আচ্ছা, আমাকে কে বলতে পারবেন যে এটার একক কি? এই স্পেসিফিক গ্র্যাভিটির এককটা যে বলতে পারবেন তার জন্য 5 মার্ক বোনাস আছে। কে বলতে পারবেন এটার ইউনিট কি? স্যার পিএসআই। কে বলছেন এটা? স্যার আমি স্যার 21। আপনার নাম কি? স্যার নীল। আন্দাজে বলার জন্য আপনার 5 মার্ক মাইনাস। স্পেসিফিক গ্র্যাভিটির কোনো একক নাই। স্পেসিফিক গ্র্যাভিটি সমান সমান হচ্ছে কি? বস্তুর ওজন ডিভাইডেড বাই কি? সম আয়তন পানির পানির ওজন। তাহলে আমি মানে একই জিনিসের মানে ওজনের রেশিও করতেছি।
তাহলে এটাও কেজিতে আছে মনে করেন, এটাও কেজিতে আছে, তাহলে কেজি কেজি কাটাকাটি যাবে বা গ্রাম গ্রাম কাটাকাটি যাবে, তাহলে কি এটার কোনো একক থাকবে? একক থাকা সম্ভব স্পেসিফিক গ্র্যাভিটির কোনো? না স্যার। সম্ভব না, এটা কোনো একক না, এটা হচ্ছে একটা অনুপাত। তো এই স্পেসিফিক গ্র্যাভিটি আপনাকে মানে সিমেন্টের জন্য বা আপনি যে কোর্স এগ্রিগেটটা ব্যবহার করতেছেন বা যে ফাইন এগ্রিগেট বালি ব্যবহার করছেন, এগুলোর স্পেসিফিক গ্র্যাভিটি কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে, এগুলা নিয়েও আশা করি কোনো প্রবলেম হবে না। স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা বড় হাতের জি বা জিএস এরকম কিছু একটা দিয়ে প্রকাশ করব যে যখন ম্যাথটা করব, ঠিক আছে? ম্যাথ করার সময় দেখবো যে কি দিয়ে প্রকাশ করতেছে। আচ্ছা, এরপরে স্পেসিফিক গ্র্যাভিটির পরে আর কি দেয়া থাকবে কোশ্চেনে? দাঁড়ান একটু চিন্তা করি আর কি বলা থাকতে পারে কোশ্চেনে। আচ্ছা, ড্রাই রডেড বাল্ক ডেনসিটি বলে একটা জিনিস দেওয়া থাকবে। দেওয়া থাকবে হচ্ছে গিয়া কেজি পার মিটার কিউবে, এটার এককটা থাকবে কিসে? কেজি পার মিটার কিউবে, মনে থাকবে? জি স্যার। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনি যদি 1 মিটার কিউব একটা বক্সের মধ্যে, একটা বক্সটার আয়তন কত? 1 মিটার কিউব। বড় বক্সের ভিতর ছোট বক্স। না, আপনি যদি এরকম একটা বক্স, যে বক্সটার উচ্চতা 1 মিটার, এদিকে প্রস্থ মনে করেন 1 মিটার, আর এদিকে এই ডাইমেনশনটাও মনে করেন 1 মিটার, তাহলে বক্সটার আয়তন কত? 1 মিটার কিউব। ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। এরকম 1 মিটার কিউব একটা বক্সের মধ্যে আপনি যদি কনক্রিট ভরেন, আপনি কনক্রিট ভরছেন, ভরার পরে এগুলোর মধ্যে কি আছে? ভয়েড আছে। আপনি যদি টেম্পিং করেন, রড মানে এই রডেড কথাটার মানে আপনি যদি রড দিয়ে এটাকে টেম্পিং করেন, ঠিক আছে? এই রডেড কথাটার মানে হচ্ছে টেম্পিং করা। টেম্পিং করলে ভয়েড গুলো কমে যাবে না? ভয়েড মিনিমাইজ হবে না? জি স্যার। ওই জি স্যার। অবস্থায় এটার যে ঘনত্ব রো বা ডেনসিটি, এই এটাকেই বলা হচ্ছে গিয়া ড্রাই রডেড বাল্ক ডেনসিটি, মানে পার মিটার কিউব জায়গায় ঠিক মতো টেম্পিং করার পরে কত কেজি কনক্রিট রাখা যাবে বা কত কেজি কনক্রিট থাকবে, এটাকেই বলা হচ্ছে গিয়া ড্রাই রডেড বাল্ক ডেনসিটি অফ কনক্রিট। এটাকে রো দিয়ে প্রকাশ করব আমরা, ঠিক আছে? ঠিক আছে? তাহলে তো স্যার এই টেম্পিং করার পরে আমি আরো বেশি রাখতে পারবো যেহেতু ভয়েড গুলা কমে আরে গেছে। বাবারে, আপনারে বলে দেওয়া থাকবে যে টেম্পিং করার পরে কতটুক থাকবে, ওইটাই ঠিক আপনাকে আছে, কোশ্চেনে ঠিক ডাইরেক্ট আছে। বলে দেওয়া থাকবে, ঠিক আছে? মানে ভয়েড গুলাকে মিনিমাইজ করে ফেলার পরে একটা 1 মিটার কিউব জায়গায় আপনার কতটুক, কারণ আলটিমেটলি আপনি যখন কনক্রিটটা ঢালাই দিবেন, আপনি তো এটা কম্প্যাকশন করে ভয়েড গুলা রিমুভ করবেনই, করবেন না? আপনাকে তো ভয়েড মানে কম্প্যাক্টেড কনক্রিটটাই ডিজাইন করতে হচ্ছে, মানে এটার ফাইনাল অবস্থাটা কি? কম্প্যাক্টেড অবস্থা। তো এটাকে ওই কম্প্যাক্টেড অবস্থায় মানে কম্প্যাকশন হবে বা আপনি কম্প্যাকশন করবেন, এটা ধরে নিয়েই আপনাকে ডিজাইন করতে হবে। তো ওই জন্যই কম্প্যাকশন করার পর এটা ডেনসিটি কত হবে? বাল্ক রডেড মানে রডেড বাল্ক ডেনসিটি, ডাই রডেড বাল্ক ডেনসিটি কেজি পার মিটার কিউব, আপনাকে একটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা ভ্যালু বলে দেওয়া থাকে। কথা বোঝা গেছে? বুঝেন জি নাই? স্যার। জি জি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে কোর্স এগ্রিগেট মানে পাথর, আপনি যে কংক্রিটটা তৈরি করার সময় পানি ব্যবহার করবেন, এই পানির কিছু অংশ দেখা যাবে পাথর অ্যাবজর্ব করে ফেলবে। মানে আপনার মনে করেন হিসাব নিকাশ করার পরে আপনি দেখছেন যে আপনার 200 কেজি পানি যোগ করা লাগবে বা 200 গ্রাম পানি যোগ করা লাগবে, যেটাই আসছে। আপনি যদি এখন বরাবর 200 গ্রাম পানি যোগ করেন, পাথর তো আপনার কিছু পানি অ্যাবজর্ব করে ফেলবে, তাহলে কি 200 গ্রাম পানি মানে অ্যাড করলে হবে? না স্যার। পাথর যতটুকু পানি অ্যাবজর্ব করবে ওইটা অতিরিক্ত যোগ করতে হবে না, যেন দিন শেষে 200 গ্রাম পানি থাকে আমার হাইড্রেশন জি রিঅ্যাকশন করার জন্য। জি স্যার। এখন এরকম একটা ভ্যালু বলে দেওয়া থাকতে পারে যে ওয়াটার অ্যাবজর্পশন অফ কোর্স এগ্রিগেট। মানে কোর্স এগ্রিগেট তার আয়তনের মানে যত যত গ্রাম বা যত কেজি আপনি কোর্স এগ্রিগেট ব্যবহার করতেছেন,
তার 2% নাকি 3%, মানে তার আয়তনের কত পার্সেন্ট পানি সে শোষণ করে, এটা আপনাকে কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাইলে এইটা দিয়ে হিসাব নিকাশ করে আপনার যতটুক পানি আসবে তার সাথে কি এই ভ্যালুটা কি করে দিতে হবে, কি করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করে দিতে হবে। কারণ আপনি যদি যা পানি লাগবে তাই অ্যাড করেন, তার মধ্যে থেকে কিছু পোর্শন আপনার এই কোর্স এগ্রিগেট পাথর বা ব্রিক চিপস শোষণ করে ফেলবে। তাহলে যেই পানিটা পাথর বা ব্রিক চিপস শোষণ করে ফেলতেছে, ওই পানিটা তো আমার হাইড্রেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করার জন্য আর নাই, সেটা তো ওই 200 গ্রাম থেকে হারায় গেছে। তো 200 গ্রামের 200 গ্রামই যেন হাইড্রেশন রিঅ্যাকশন করতে পারে, এজন্য যেই পানিটা কোর্স এগ্রিগেট শোষণ করবে এটা আমি হিসাব করে আগের থেকে 200 গ্রামের সাথে যোগ করে অতটুকু পানি যোগ করব, অতটুকু পানি আমি ব্যবহার করব, যেন আমার এই 200 গ্রাম থেকে টান না পড়ে। বোঝা গেছে? জি স্যার, একদম ক্লিয়ার। আপনারা যখন বালি হাতে নেন, বালিগুলা কি একটু ভিজা ভিজা মনে হয় না? বালি কি একটু ভিজা ভিজা মনে হয়? সব সময় তো না স্যার। আপনি যদি বালি খোলা আকাশের নিচে ফালায় রাখেন, আপনি একদিন ফালায় রাখেন, সকালবেলা যদি আপনি গিয়ে বালিগুলো ধরেন, বালিগুলো একটু ভিজা ভিজা মনে হবে না? জি স্যার, সকালবেলা তো ভিজা মনে হবে, কিন্তু দুপুরবেলা তো স্যার গরম মনে হবে। কিন্তু বালি সারফেসে পানি আটকায় থাকতে পারে। ঠিক আছে, মানে বালি এমন একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে পানি আটকায় রাখতে পারে। তো এই বালির সারফেসে ফ্রি সারফেস ময়েশ্চার থাকতে পারে। আপনি মনে করেন যে বালিটা সকালবেলা ভিজা, ওই ভিজা বালি দিয়ে আপনি ঢালাই দিচ্ছেন, মনে করেন আপনি শুকনো বালি দিয়ে ঢালাই দিচ্ছেন না, তাহলে ওই বালির মধ্যে কিছুটা পানি আগের থেকে থাকবে না? জি স্যার, থাকবে। এটাকে বলা হচ্ছে ফ্রি সারফেস ময়েশ্চার অফ ফাইন এগ্রিগেট। কি বলে? এখন আপনি যদি 200 গ্রাম পানি মানে যেটা লাগতেছে ওইটাই যোগ করেন, তাহলে হচ্ছে আপনার আগের থেকে বালির মধ্যে কিছুটা পানি আছে, তাহলে পানির পরিমাণ আবার একটু বেশি হয়ে গেল না? জি স্যার, একটু বেশি হয়ে গেছে। তাহলে বালির মধ্যে যতটুক পানি আগের থেকে আছে ওইটা কি করা লাগবে? ওইটা রিমুভ মানে বাদ দিয়ে ওটা দিতে হবে। বাদ দেওয়া লাগবে। মানে আপনার হিসাব নিকাশ করে পানি লাগবে কত গ্রাম আপনি দেখছেন, 200 গ্রাম লাগবে। এই 200 গ্রামের সাথে কোর্স এগ্রিগেট যেটা অ্যাবজর্ব করবে ওটা যোগ করা লাগবে, আর ফাইন এগ্রিগেটের মধ্যে যেটা আগের থেকে আছে ওটা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? কথা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেনের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবেন যে মানে এটা কি এয়ার এন্ট্রেন্ড কনক্রিট নাকি নন এয়ার এন্ট্রেন্ড কনক্রিট, মানে কনক্রিটের মধ্যে কি আপনি বাতাস ঢুকতে অ্যালাউ করবেন নাকি বাতাস ঢুকতে আপনি অ্যালাউ করবেন না। ওই যে মনে আছে বলছিলাম আমরা উপরে সারফেসটাকে সিলগালা করার জন্য 2 থেকে 3% বাতাসকে ঢুকতে দেওয়া হয় কনক্রিটের মধ্যে। জি স্যার। আপনাকে কোশ্চেনে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কি এয়ার এন্ট্রেন্ড কনক্রিট নাকি নন এয়ার এন্ট্রেন্ড কনক্রিট, মনে থাকবে? এটাও খেয়াল করতে হবে। আপনি কোশ্চেন পড়ে মানে কোশ্চেনের মধ্যে বলাই থাকবে যে কনক্রিটটা কি এয়ার এন্ট্রেন্ড নাকি নন এয়ার এন্ট্রেন্ড। আচ্ছা, আর লাস্টে একটা জিনিস মানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট, এটাও বলা থাকবে কোশ্চেনে। মানে আপনি যে পাথর বা ব্রিক চিপস ইউজ করবেন এগুলার হাইয়েস্ট সাইজ মানে ওখানে তো বিভিন্ন সাইজের ব্রিক চিপস থাকবে, বিভিন্ন সাইজের পাথর থাকবে, একদম হাইয়েস্ট সাইজটা কত মিলিমিটার হইতে পারে? মনে করেন 19 মিলিমিটার বলা আছে, তাহলে 19 মিলিমিটার মানে কত ইঞ্চি? 1 ইঞ্চিতে কত মিলিমিটার? এক ইঞ্চি সমান হচ্ছে 25 মিলিমিটার। ঠিক আছে, কথা কি বুঝছেন?
তাহলে যদি আপনাকে বলা থাকে যে আপনার অ্যাগ্রিগেটের স্যার এটা কি ম্যাক্সিমাম সাইজ অফ? কোর্স অ্যাগ্রিগেট মানে আপনি যে পাথর ইউজ করবেন বুঝছি স্যার। বা আপনি যে খোয়া ইউজ করবেন এগুলার ম্যাক্সিমাম সাইজ মানে একটা পাথর যদি আপনি ইউজ করেন এরকম একটা পাথর, এই পাথরটার ম্যাক্সিমাম সাইজ কত মিলিমিটার হইতে পারবে? বুঝতে পারছেন? 19 মিলিমিটার অথবা কত ইঞ্চি? আমার 1 ইঞ্চিতে 25 মিলিমিটার, তাহলে যত মিলিমিটার বলা আছে ওটাকে 25 দিয়ে ভাগ করলে কত ইঞ্চি আপনি ইঞ্চিতে পেয়ে যাবেন। বাট এগুলা ইউনিট কনভার্সন, এগুলা আমাদের অঙ্ক করতে লাগবে না। অঙ্ক করতে জাস্ট 19 মিলিমিটার বলা আছে, এটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, অসুবিধা নেই। তো কোশ্চেনে কি বলা থাকবে যে কত মিলিমিটার হাইয়েস্ট অ্যাগ্রিগেটেড সাইজ হইতে পারবে, কোর্স অ্যাগ্রিগেটেড সাইজ, এটাও কোশ্চেনে বলা থাকবে। কথা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেনটা কি লেন্দি মনে হচ্ছে অনেক বেশি? না স্যার, আমি জাস্ট মোটেও না। কোশ্চেনের মধ্যে কি কি টার্ম থাকতে পারে যেগুলো আপনারা এখনো জানেন না, এগুলো একটু বলে দিচ্ছি, নাইলে অঙ্কটা করার সময় মনে হবে যে অনেক কিছু বুঝতেছেন না। লাস্ট আরেকটা জিনিস, এটা বললেই শেষ আজকে, ঠিক আছে? কোশ্চেনে আরেকটা জিনিস বলা থাকবে, কি বলা থাকবে? কনক্রিটের স্লাম ভ্যালু। কনক্রিটের স্লাম ভ্যালু কি জিনিস? কনক্রিট যখন মানে মনে করেন কনক্রিটটা বানাইছে মিস্ত্রিরা সাইটের মধ্যে, একটা মিক্সচার মেশিন এখানে ঘুরে না? এটার মধ্যে তো কনক্রিটটা ঘুরায় ঘুরায় কনক্রিটটা ঢালাই দেয়, তাই না? দেখছেন তো নাকি? জি স্যার, দেখছি। কনক্রিটটা যখন ঢাললো তারপর তো মিস্ত্রিরা হচ্ছে মাথায় করে এটারে নিয়ে নিয়ে গিয়ে ঢালাই দিবে। আপনার কাছে মনে হলো যেটার মধ্যে পানি একটু বেশি পরিমাণে যোগ করা হয়েছে, তো পানি আসলে বেশি আছে নাকি পানি ঠিক মতোই আছে, এটা চেক করার জন্য সাইটে হচ্ছে স্লাম টেস্ট বলে একটা টেস্ট করে। কি টেস্ট? স্লাম টেস্ট। এইটা করে কেমনে? এটা হচ্ছে যে কনক্রিটটা আপনার মিক্সার মেশিন থেকে ঢালা হয়েছে, এই কনক্রিটটা একটা এরকম কোন, এটা কোন শেপের জিনিস, এটার মধ্যে হচ্ছে কনক্রিটটা ঢালা হয়, এই কোনটাকে বলা হচ্ছে গিয়া স্লাম কোন। আপনি যখন কনক্রিটটা এটার মধ্যে ঢালবেন এবং ঢেলে সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে দুইটা হ্যান্ডেল আছে দুই দিকে, এই হ্যান্ডেলটা টান দিয়ে এই কোনটাকে হচ্ছে তুলে ফেলা হয়। তো কোনটা তুলে ফেললে কি হবে? এখানে যে কনক্রিটটা ছিল ভিতরে, কনক্রিটটা এরকম থাকতে পারে, মানে পুরা শেপটা একদম এক্সাক্ট না না থাকলো, কিছুটা কলাপস করবে না? কনক্রিট কি একদম বরাবর আপনার সিলিন্ডারের মতোই থাকবে বা এই কোণের মতোই থাকবে যে কোনটা আছে? যেহেতু এটা একটা লিকুইড জিনিস, কিছুটা থাকবে কিছুটা কলাপস করে পড়ে যাবে। তো এই পড়ে যাওয়ার পরে একটা রড এরকম ধরা হয় সোজা করে, তারপর দেখা হয় যে কতটুক কলাপস করছে, এই হাইটটাকেই বলে হচ্ছে গিয়া স্লাম ভ্যালু। এই হাইটটাকে কি বলে? কতটুকু কলাপস করছে কনক্রিট, এটাকে বলে হচ্ছে গিয়া স্লাম ভ্যালু। এখন আমাকে বলেন তো, স্লাম ভ্যালু বেশি হইলে কি বেশি পানি যোগ করছে নাকি স্লাম ভ্যালু কম আসা পানি বেশি পানি যোগ করছে? বলেন। স্লাম ভ্যালু যদি স্যার কম হয় তাহলে বেশি পানি, আর বেশি হলে কম পানি। স্লাম ভ্যালু কম মানে কি? এই হাইটটা কম না? জি স্যার। এই হাইটটা কম হওয়া মানে কি? আমার কনক্রিটটা বেশি রিটেইন করছে। তো পানি বেশি যোগ করলে বেশি রিটেইন করবে না পানি কম যোগ করলে বেশি রিটেইন করবে? পানি বেশি যোগ করলে তো এটা লেট লেটা খিচুড়ির মতো হবে, পানি কম একেবারে যোগ করতে কলাপস হবে। কইরা পইরা যাবে। আর পানি কম যোগ করলে এটা শক্ত হয়ে থাকবে। তার মানে স্লাম ভ্যালু কম আসা মানে কি? পানি কম যোগ করছে। আর স্লাম পানি ভ্যালু কম বেশি আসা যোগ- মানে কি? বেশি যোগ করেছে। পানি বেশি যোগ করছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো মানে স্লাম ভ্যালু এরকম কোশ্চেনের মধ্যে বলা থাকতে পারে 75 মিলিমিটার থেকে 100 মিলিমিটার, মানে এটা হচ্ছে মানে এর মধ্যে থাকলে আপনি বলবেন ঠিক আছে। 75 মিলিমিটার মানে কত ইঞ্চি? মিলিমিটারকে ইঞ্চিতে নেওয়ার জন্য কত দিয়ে ভাগ করতে হবে বলছিলাম? 25 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 25, 3 3 ইঞ্চি। থেকে 4 ইঞ্চি। ঠিক আছে? তাহলে ইসলাম ভ্যালু মানে কোশ্চেনে দেয়া থাকলে বুঝবেন তো এটা কি দেয়া আছে? হুম, বুঝবেন না? জি স্যার। এই মোটামুটি কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলোই বলা থাকবে, এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন যে কোনটা কি জিনিস। আর আজকের ভিডিওটা দরকার হলে আরেকবার দেখেন, কারণ নাইলে ম্যাথটা করতে গেলে কিন্তু আটকাবেন।
তো স্যার ম্যাথটাতে কি বার করব আমরা মূলত স্যার? আমরা হচ্ছে মিক্স রেশিও বের করব। কতটুকু সিমেন্টের সাথে কতটুকু কোর্স এগ্রিগেট যোগ করব, কতটুকু ফাইন এগ্রিগেট যোগ করব, কতটুকু পানি যোগ করব, আমরা এটাই বের করব। ঠিক আছে, অনুপাতগুলো বের করব। জি আমি স্যার যদি ঠিক আছে। এক বস্তা সিমেন্ট যোগ মানে সিমেন্ট যোগ করি, এক বস্তা সিমেন্টের সাথে কত বস্তা কোর্স এগ্রিগেট, কত বস্তা ফাইন এগ্রিগেট এবং কতটুকু পানি যোগ করব, এই অনুপাত বা রেশিও এটা কি 1:2, 2:2, 3:4 নাকি 1:3, 4:5, এই রেশিও গুলোই আমরা বাইর করব। বোঝা গেছে? জি স্যার। এই হইলো আমাদের কাজ। আচ্ছা, এবার আমাকে বলেন তাইলে আপনারা ক্লাস টেস্টটা কবে দিবেন? আপনারা কি মানে ম্যাথটা তো আমরা করব, ম্যাথটা এখন আমরা শুরু করিনি, বাট ম্যাথের কোশ্চেনটা সম্পর্কে আশা করি আজকে আইডিয়া পাইছেন কিছুটা। এখন ক্লাস টেস্টটা কি এই ম্যাথের উপর দিবেন নাকি অন্য কোনো টপিকের উপর দিয়ে দিবেন? অন্য কোনো টপিকের উপর দিলে স্যার এই ম্যাথটা আগে শেষ করি তারপরে বলি স্যার। ম্যাথ শেষ করতে করতে তো আমাদের তো পিএলই চলে আসবে, তাহলে আর অন্য কোনো টপিকের উপর দিবেন কেমনে? আমি তো বললাম যে অন্য কোনো টপিকের উপর দিলে আমি এই সপ্তাহে নিব, আর যদি ম্যাথটার উপর দেন তাহলে পিএল এর মধ্যে নিব। আচ্ছা, অন্য কোনো টপিকের উপর দিলেও পিএল এর মধ্যে নিব, অসুবিধা নেই। আর আপনাদের মানে পিএল এর মধ্যে পরীক্ষা দিতে কোনো সমস্যা তো নাই আছে? স্যার পিএল এর আগেই শেষ করে ফেলি। তাহলে অন্য কোনো টপিক বলেন, আমি তাহলে এই সপ্তাহে পরীক্ষা নিয়ে নিব। শুক্রবার দিন নিলাম, অসুবিধা তো নেই। শুক্রবার দিন তো আপনাদের কোনো ক্লাস নেই, শুক্রবার দিন কোনো ক্লাস আছে? না স্যার। না স্যার। তাইলে হচ্ছে আমি একটু মানে কষ্ট করেন, সেটা হচ্ছে আমি এখনই বলে দিই, তাহলে আর মানে ঝামেলা হবে না। আপনাদের মনে রাখেন যে নেক্সট শুক্রবার 6 তারিখ সিলেবাসটা কিসের উপর দিবেন বলেন? ইচ্ছা আপনাদের, আপনাদের কি ব্রিকের উপর দিতে চান নাকি মর্টারের উপর দিবেন? এটা একটু টাইম দেন তো, মানে কি মানে একটু টাইম দেন স্যার, আমরা একটু সবচেয়ে সহজটা খুঁজে বের করবেন তারপর দিবেন। না স্যার। মর্টার ছিল, আর কি ছিল? কনক্রিট ছিল, আর কি ছিল? ব্রিক, স্যান্ড, মর্টার, কনক্রিট। ওট ওট ছিল স্যার, মানে টিম্বার। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা নিজেরা ঠিক করেন যে এই পাঁচটার মধ্যে কোনটার উপর দিবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। আর পরীক্ষাটা তো শুক্রবার দিন কয়টা বাজে দিবেন? শুক্রবার তো সকালে সম্ভব না, কারণ যেহেতু জুমার নামাজ আছে। সন্ধ্যা 7টার স্যার দিকে দিতে পারবেন? ইয়াতে মানে পরীক্ষাটাতে কতক্ষণ লাগবে স্যার, মানে আনুমানিক? 30 মিনিট। তাহলে তো স্যার সকালেই দিতে পারি স্যার, 30 মিনিট স্যার। সকালে আর অন্য কোনো দিন সন্ধ্যায় দিন, শুক্রবার ছাড়া। শুক্রবার দিন সন্ধ্যায় দেন, সমস্যা আছে? অন্য কোনো দিন দিলে তাহলে আগে দেন। আপনাদের তো পিএল হচ্ছে 8 তারিখ থেকে, 6 তারিখ স্যার থেকে আমি আমি তো এই জন্যই একদম শেষের দিকে দিলাম। স্যার শুক্রবার দিন করলে কেমন হয়, মানে শুক্রবার 10টা থেকে 10:30, তাহলে নামাজেরও অনেক টাইম হ্যাঁ। থাকবে, মানে সমস্যা না, হবে না। শুক্রবারে সন্ধ্যায় দিলেই ভালো হয় স্যার। আমি কেন বলতেছি, কারণ শুক্রবার দিন আমি দেরি করে ঘুমের থেকে উঠি, আমি 10টার সময় ঘুমের থেকে উঠবো না শুক্রবারে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সবাই যেটা আর বলবে আপনাকে পরে জানাইলে হবে না স্যার, একটু পর? পরে জানালে হবে, বাট যদি শুক্রবার দিন মনে করেন মাগরিবের নামাজ হচ্ছে গিয়া 6:45 মাগরিবের নামাজ 6:50 দিকে, যদি 7:15 বা 7:30 থেকে দেন তাহলে 8:10 মধ্যে শেষ হয়ে যাবে। জি স্যার। এশার নামাজ হচ্ছে 8:30 এশার নামাজের আগে শেষ করে ফেলতে হবে। ঠিক আচ্ছা আছে? স্যার, আমরা টাইমটা আর টপিকটা মানে কোন হ্যাঁ। পাঁচটার মধ্যে কোনটার মধ্যে দিব সেটা জানা আর দিন। হচ্ছে আমি আপনাদের লাস্ট ক্লাস নিচ্ছি 7 তারিখ। 7 তারিখ আমি চেষ্টা করব ম্যাথটা শেষ করার। ম্যাথটা শেষ করতে হয়তো আমার, আমি 11:30টায় ক্লাস শুরু করি, 1টা পর্যন্ত আমার ক্লাস নেওয়া লাগতে পারে, 1.5 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? আধা ঘন্টা একটু বেশি ক্লাস করেন 7 তারিখ,
কোনো ঝামেলা করেন না। 7 তারিখ ম্যাথটা করে আমি এই ম্যাথের উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের যেদিন ফাইনাল পরীক্ষার দিন অ্যাসাইনমেন্ট, মানে আগের দিন জমা দিল অ্যাসাইনমেন্ট, সমস্যা নেই। কথা কি বুঝছেন? কারণ আমার পরীক্ষার জন্য তো ম্যাথটা আপনারা করবেনই, তো ম্যাথটা প্র্যাকটিস করার সময় অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। একবার হাতে করলে তো অ্যাসাইনমেন্ট হয়ে গেল, এটা ছবি তুলে আমার পাঠিয়ে দিবেন, এটাই অ্যাসাইনমেন্ট। বুঝতে পারছেন? ওকে স্যার। ঠিক আছে স্যার, আমরা টপিক আর টাইমটা স্যার জানিয়ে দিব। শুধু হচ্ছে এই ক্লাস টেস্টের টপিকের টাইম আমরা জানাই। জি স্যার, জি ঠিক আছে। একটু দাঁড়ান, আমি রোল কল করে শেষ করে দিই। জি স্যার।